আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9-10 পড়তেছো অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে তোমাদের গণিতের পরিসংখ্যান যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়ে আসলাম এবং আজকের এই ক্লাসে তোমাদের এই পরিসংখ্যান যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের সব কিছু তোমাদের কভার করে দেব। দেখো, তোমাদের এই যে পরিসংখ্যান যে অধ্যায়টা আছে এটা কিন্তু সবার কাছেই ভালো লাগে, কারণ প্রত্যেক স্টুডেন্টই কিন্তু চায় এই পরিসংখ্যান থেকে যে সৃজনশীল আসুক অথবা এমসিকিউ আসুক ফুললি অ্যান্সার দিতে। অর্থাৎ তারা সবাই ধরে রাখে যে না, পরিসংখ্যানের সৃজনশীলে আমাদের 10-এ 10 পেতে হবে এবং পরিসংখ্যানের যদি এমসিকিউ আসে আমাদের এমসিকিউগুলো পারতে হবে। তাই আজকে আমি এই একটা ক্লাসে তোমাদের এই পরিসংখ্যানের সব কিছু কভার করে দিব। দেখো, তোমরা যারা যারা সায়েন্স, আর্টস, কমার্স বিভিন্ন গ্রুপের স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু সবাই চাও যে ভাইয়া পরিসংখ্যান থেকে সৃজনশীলের অ্যান্সার দিতে, অর্থাৎ পরিসংখ্যান থেকে যে 10 মার্কের সৃজনশীল এসে থাকে 10-এ 10 পেতে। এখন অনেকে কিন্তু কিছু ভুল ত্রুটি থাকার কারণে এই পরিসংখ্যানের সৃজনশীলে কিন্তু 10-এ 10 পায় না। সো আমি একটা টার্গেট নিয়েছি, জাস্ট ভাইয়া তুমি যদি আজকের আমার এই ক্লাসটা সম্পূর্ণ দেখো তাহলে পরিসংখ্যানের 10-এ 10 পাবা, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম। ঠিক আছে, আজকে এই ক্লাসে পরিসংখ্যানের যা আছে, যে গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, ইভেন তোমার হচ্ছে যে অজীব রেখা, আয়তলেখ, গড়সংখ্যা, বহুভুজ, লেখচিত্র যা আছে, সো এগুলো কিন্তু তোমাদেরকে কভার করে দিব। ঠিক আছে, সো দেখো শুরুতে এই জায়গাতে এই পরিসংখ্যানের অঙ্কগুলো যদি তুমি পারতে চাও, সো তার আগে আমি যদি একটা বিষয় বলি যে বিগত বছরে তোমরা যদি ভাইয়া সৃজনশীলগুলোর দিকে তাকাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে পরিসংখ্যান থেকে এমন কোনো বোর্ড নাই এবং এমন কোনো বছর নাই যেই বছরে যেই বোর্ডে পরিসংখ্যান থেকে সৃজনশীল আসে নাই। সো আসবে তাতে কোনো ভুল নাই। এখন এই পরিসংখ্যানে যদি তুমি ফুল মার্কের অ্যান্সার দিতে চাও, 10-এ 10 যদি পেতে চাও, সো আগে তোমার কিছু বেসিক জানতে হবে, কিছু বিষয় জানতে হবে। সো আমরা তো মধ্যক নির্ণয় করব, গড় নির্ণয় করব, তারপর লেখচিত্র যা আছে এগুলো আমরা করব, তার আগে আমাদের কিছু বিষয় বুঝতে হবে। ঠিক আছে, দেখো শুরুতে এই জায়গাতে আমার যে এই যে পরিসংখ্যানে দেখো প্রাপ্ত নম্বর, গণসংখ্যা আমি যে এই জায়গাতে লিখেছি, আমি টোটাল পরিসংখ্যানের সৃজনশীলগুলোকে 3টা টাইপে ভাগ করেছি। 3টা টাইপ বলতে এইখানে দেখো শুরুতে আমি কিন্তু লিখেছি যে প্রাপ্ত নম্বর আছে আর গণসংখ্যা দেওয়া আছে, রাইট? এখানে 150, 155 এইভাবে কিন্তু দেওয়া আছে। এরপরে তোমরা যদি নিচের দিকে তাকাও 2 নম্বরে কিন্তু আমি শ্রেণী ব্যক্তি কিন্তু এখানে দেখো গণসংখ্যা এবং শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে 31 থেকে 40 এখানে কিন্তু একটা ব্যবধান আছে। আবার 41 থেকে 50 বলো তো ব্যবধান কত? যে 31 থেকে 40, তুমি 31 থেকে শুরু করবা, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, তাহলে 10 ব্যবধান, 10-10 করে কিন্তু ভাইয়া ব্যবধান আছে। সো এই নিয়মের দেখবা সৃজনশীল আছে। এরপরে তুমি যদি 3 নম্বরে তাকাও, এখানে দেখো যে 20 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে। সো এভাবেও কিন্তু ভাইয়া সৃজনশীল আছে। এখন এই যে 3 নিয়মের সৃজনশীল, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু 2 নম্বরে দেখো এই যে ব্যবধান দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি বিগত বছরের সৃজনশীলগুলোর দিকে তাকাও তাহলে কিন্তু বুঝতে পারবা। এখন এইখানে ছোট্ট একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি, এই 1 নম্বরে আমি যে এখানে প্রাপ্ত নম্বর বা শ্রেণী ব্যক্তি লিখেছি 150, 155 এইভাবে যে আমি লিখেছি, এইখানে কিন্তু কোনো ব্যবধান নাই, কিন্তু নিচেরটার ভিতরে কিন্তু ব্যবধান আছে। এখন এখান থেকে এই যে দেখো নিচেরটা, এই যে 2 নম্বরে যদি তোমাকে বলে এখান থেকে মধ্যক নির্ণয় করতে, ভাইয়া কি নির্ণয় করতে? মধ্যক নির্ণয় করতে, তাহলে তুমি কিভাবে বের করবা? দেখো, মধ্যক নির্ণয় করার 2টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। যখন এইরকম ব্যবধান দেওয়া থাকবে তখন কিন্তু মধ্যক নির্ণয় করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, দেখো যে সেটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। ভাইয়া এই সূত্রটা কিন্তু ব্যবহার করে তোমার কিন্তু মধ্যক নির্ণয় করতে হবে। কখন? যখন কিন্তু ভাইয়া এরকম ব্যবধান থাকবে। আর যদি ব্যবধান না থাকে, এই যে দেখো এখানে কিন্তু ব্যবধান নাই, তখন তুমি কিভাবে বের করবা? তখন তোমার মধ্যক বের করার সিস্টেম হচ্ছে তোমার দেখতে হবে এই যে গণসংখ্যা জোড় আসে না বিজোড় আসে। সো যদি জোড় সংখ্যা হয় তাহলে জোড় সংখ্যার কিন্তু সূত্র আছে, আর যদি বিজোড় সংখ্যা হয় তখন মধ্যক নির্ণয় করার বিজোড় সংখ্যার কিন্তু সূত্র আছে। সো তখন তোমার কিন্তু সেটা অ্যাপ্লাই করতে হবে। সো আমি সম্পূর্ণ তোমাদেরকে একেবারে বুঝাই দেব। এছাড়াও এই যে মধ্যক নির্ণয় করার জন্য আমি যে বললাম যে 2টা পদ্ধতি, এই যে সূত্রের মাধ্যমে যে
যে তুমি বের করবা, আবার এই যে জোড় হলে একটা সূত্র, বিজোড় হলে আরেকটা সূত্র, এটা তুমি একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবা যদি তুমি যে তোমাদের যে মেইন বুকটা আছে গণিতের পরিসংখ্যানে যদি যাও, ওই চ্যাপ্টারে যদি যাও, তাহলে তোমরা যদি উদাহরণ 10 খেয়াল করো, উদাহরণ ভাইয়া 10 আর হয়েছে উদাহরণ 11, এই দুইটা উদাহরণ যদি একটু দেখো তাহলে একেবারে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা। সো আমি তোমাদের কিছুক্ষণ পরে বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে এখন আসি, দেখো ভাইয়া খেয়াল করো। তো শুরুতে আমি এই জায়গাতে একটা উদ্দীপক এখানে লিখেছি। দেখো এইখানে যে উদ্দীপকটা দেখতে পারতেছো, এই যে উদ্দীপকটা আছে, সো এই উদ্দীপকে কিন্তু ভাইয়া শ্রেণী ব্যক্তি আছে কি 45 থেকে 49, তারপর 50 থেকে 54, ব্যবধান আছে কত ভাইয়া বলো তো? 45 থেকে শুরু করবা, 45, 46, 47, 48, 49, 5 কইরা ব্যবধান আছে। কত কইরা ভাইয়া ব্যবধান আছে? 5 কইরা কিন্তু প্রতিটা ক্ষেত্রে ব্যবধান আছে, আর গণসংখ্যা দেওয়া আছে। এখন এইখানে আমি 3টা কোশ্চেন রেখেছি, যে 3টা প্রশ্ন হচ্ছে কি, 1 নম্বরে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাইয়া মধ্যক নির্ণয় করো, একেবারে সহজে তোমাদেরকে বুঝাই দেবো শর্টকাটে। 2 নম্বরে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, আসবে ভাইয়া, তাতে কোনো ভুল নাই, ঠিক আছে। 3 নম্বরে সারণী থেকে ভাইয়া প্রচুরক নির্ণয় করো। অর্থাৎ এই উদ্দীপক থেকে তুমি যদি আজকের এই ক্লাসটা ফুললি দেখো, জাস্ট এই একটা নিয়ম আমি তোমাদেরকে শিখাই দেবো প্রতিটা ম্যাথের ক্ষেত্রে। এই নিয়ম যদি ধরতে পারো, সবগুলো সৃজনশীল তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং সবগুলো তুমি সৃজনশীল পারবা, ঠিক আছে। সো শুরুতে আমি 1 নাম্বার তোমাদেরকে দেখাবো যে ভাইয়া এই যে সারণীটি দেওয়া আছে, এই সারণী থেকে তুমি কিভাবে মধ্যক নির্ণয় করবে, ঠিক আছে। তার আগে এইখানে কিন্তু শ্রেণী ব্যবধান দেওয়া আছে, তাই না? আমি কিন্তু এইমাত্র বলেছি ভাইয়া যদি শ্রেণী ব্যবধান এইভাবে থাকে তখন কিন্তু মধ্যক নির্ণয় করার জন্য একটা সূত্র ব্যবহার করতে হবে, তখন কিন্তু তুমি জোড় বিজোড় চিন্তা করতে পারবা না। সেই সূত্রটা হচ্ছে কি মধ্যক নির্ণয় করার। দেখো আমি মধ্যক নির্ণয় করার জন্য 2টা পদ্ধতির কথা বলেছি। একটা হয়েছে কিন্তু সূত্র কি L+N/2, দেখো একটু খেয়াল করো, N/2 মাইনাস FC ইন্টু H/FM। ভাইয়া এই সূত্র অ্যাপ্লাই করতে হবে কোন সময়? যখন এরকম ব্যবধান থাকবে, আর যদি জোড় হয় অথবা ভাইয়া বিজোড় হয়, সো তখন কিন্তু আলাদা সূত্র কিন্তু তোমার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এখন দেখো এইখানে যেহেতু ব্যবধান আছে, তাহলে আমরা এইটা এখন কি করবো, এই অঙ্কটা কিন্তু আমরা এখন করব। এখন তার আগে দেখো ভাইয়া মনে রাখবে একটা জিনিস, যদি তুমি মধ্যক নির্ণয় করতে চাও, কি নির্ণয় করতে চাও? যদি তুমি ভাইয়া মধ্যক নির্ণয় করতে চাও তাহলে কিন্তু তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। কি বলেছি? ক্রমযোজিত গণসংখ্যা ভাইয়া তোমার লাগবে, একেবারে মাথায় সেট করে নাও যে যদি তুমি ভাইয়া মধ্যক নির্ণয় করতে চাও তাহলে তোমার ক্রমযোজিত গণসংখ্যা বের করতেই হবে। তাতে তুমি এই সূত্র বসাইয়া মধ্যক নির্ণয় করো অথবা জোড় অথবা বিজোড়, যেভাবেই তুমি মধ্যক বের করো না কেন ভাইয়া তোমার অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। সো আমি অন্য আর একটা পেজ নিচ্ছি। দেখো এখন এই জায়গাতে দেখো ভাইয়া আমি কিন্তু এখানে তুলে রেখেছি। আমরা 1 নাম্বার এখন কি করব, যে সারণী থেকে এখন আমরা মধ্যকটা নির্ণয় করব। হ্যাঁ, তাহলে মধ্যক নির্ণয় করার জন্য আমি কিন্তু ভাইয়া বলেছি যে 3টা অর্থাৎ তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। আর এই শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এগুলো কিন্তু উদ্দীপকে দেওয়াই থাকে, রাইট? দেখো ভাইয়া খেয়াল করো, এই যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা কিন্তু উদ্দীপকে দেওয়াই আছে, মেইন হইছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন এই যে শ্রেণীব্যাপ্তি কত আছে, গণসংখ্যা কত আছে, আমি কিন্তু এই জায়গাতে তুলেছি। দেখো এখানে ঘর কয়টা, 1টা 2টা 3টা 4টা 5 6 7, আমি কিন্তু এখানে 7টা ঘর এখানে এঁকেছি। সো তোমরা একটু কাজ করো, জাস্ট ভিডিওটা একটু পজ করো, মানে হচ্ছে মাঝখানে ক্লিক করো। এরপরে এই যে দেখো এখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আছে, একটু তোলো। আমার সাথে যদি একবার প্র্যাকটিস করো পুরো পরিসংখ্যানের সবকিছু তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে তোমরা কি করবা ভাইয়া, শ্রেণীব্যাপ্তিগুলো উঠাবা, তারপর হচ্ছে কিন্তু গণসংখ্যা উঠাবা। অর্থাৎ এখানে যা যা ছিল আমি কিন্তু দেখে দেখে লিখছি। এখন আমি বলেছি যদি তুমি মধ্যক নির্ণয় করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে তুমি বের করবা? দেখো ভাইয়া এখানে 4 আছে, তাহলে শুরুতে যেই গণসংখ্যা যেটা থাকে এটা কিন্তু তোমার এখানে লিখতে হয়, লিখছি আমি। এরপরে কিন্তু ভাইয়া তোমার কি করতে হবে, এইভাবে যোগ করতে হবে, এই 8-এর সাথে 4 যোগ করতে হবে। তুমি যদি ভাইয়া 8-এর সাথে 4 যোগ করো কত আসে ভাইয়া? 12। এই 12 তুমি তোমার বসাইতে হবে। এরপর এইভাবে আরই কিন্তু যোগ করতে হবে, 10-এর সাথে 12 তুমি যদি যোগ করো তাহলে কিন্তু ভাইয়া 22 আছে। এরপর 22-এর সাথে যদি তুমি 20 যোগ করো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ভাইয়া 42 আসে। হ্যাঁ, এরপরে দেখো 42-এর সাথে যদি ভাইয়া তুমি 12 যোগ করো তাহলে কিন্তু ভাইয়া 54 আসে। 54-এর সাথে যদি তুমি 6 যোগ করো তাহলে কিন্তু ভাইয়া 60 আসে। অর্থাৎ আমরা ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করবো? একেবারে সহজ, শুরুতে যেটা দেওয়া থাকবে এটাই তোমার এখানে বসাইতে হবে, তারপর আড়াআড়িভাবে কিন্তু তোমার যোগ করে যেতে হবে। ওকে, এরপরে আসি, এখন আমাদের যে বিষয়টা বের করতে হবে ভাইয়া, এই যে গণসংখ্যা আছে এই গণসংখ্যাকে মনে রাখবা সবসময় n দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? n দ্বারা প্রকাশ করে। তাহলে দেখো এখানে এই প্রত্যেকটারে তুমি যোগ করবা, ক্যালকুলেট
ক্যালকুলেটর আছে সবার কাছে, সো সবাই কি করবা ভাইয়া ক্যালকুলেটর দ্বারা যোগ করবা, যোগ করলে দেখবা এখানে তুমি 60 পাবা। এই এন এর মানটা তোমার লাগবে। এরপরে তোমার যেই কাজটা করতে হবে, এখন তোমার লিখতে হবে যে ভাইয়া এখানে কি লাগবা, এখানে এন সমান সমান কিন্তু 60, এন সমান সমান 60। এখন এই যে 60 যেটা নামছে, ঘনসংখ্যা যা নামছে, এইটাকে কিন্তু ভাইয়া তোমার 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এখন তোমার n/2 লিখতে হবে, অর্থাৎ তুমি 60কে ভাইয়া 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে কিন্তু তোমার আসে এখানে 30 আসতেছে। ভাইয়া কি আসতেছে তোমার এই জায়গাতে কিন্তু ভাইয়া তোমার 30 আসতেছে। এই যে 30 আসছে এটা কিন্তু 30তম পদ। আমি কি বলতে পারি, এটা কিন্তু বলতে পারি ভাইয়া 30তম পদ। ওকে, অর্থাৎ মধ্যক যখনই তুমি নির্ণয় করতে যাবা তোমার এই n/2 বাইর করতেই হবে। এই যে 30তম পদ। এখন অনেকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া এই মধ্যক নির্ণয় করার জন্য কেন আমরা ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করলাম, এর কারণ কি? আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। দেখো এই যে 30তম পদ, এখন তোমার কি লিখতে হবে, অন্য আরেকটা পেজ নিচ্ছি। এখন তোমার কিন্তু লিখতে হবে যে অতএব তোমার 30তম পদটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে 30তম, দেখো 30তম পদ হয়েছে কি সেটা তোমার এখন লিখতে হবে এই জায়গাতে। দেখো তাহলে এই যে 30তম পদ, এই 30তম পদ এখন আমি কেমনে বাইর করব? এই যে ক্রমযোজিত গণসংখ্যা আমি লিখেছি, এইখানে তোমার দেখতে হবে যে 30 আছে কোথায়। ওকে, এই জন্য কিন্তু আমরা ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করতেছি। সো এই 30 আছে কোথায় দেখো তো, এখানে কিন্তু আমি কিন্তু দেখতে পারতেছি ভাইয়া এই যে 22 আর 42, 22 আর 42-এর ভিতরে অবশ্যই 30 আছে, রাইট? 22 আর 42-এর ভিতরে 30 আছে। এখন এইখানে মনে রাখবা যখন এইরকম থাকবে তোমার 22 আর 42 কে বড়, এর মানে এর ভিতরে 42 বড়। তাহলে এই যে 42 ঘরে, 42 ঘরে এই যে দেখো একটু খেয়াল করো, এই যে 42 ঘরে ভাইয়া তোমার হচ্ছে কিন্তু কি হবে, 42 ঘরে কিন্তু তোমার 30তম পদটা হবে। ওকে, তাহলে 30তম পদ হইবে কত, 64 থেকে, সরি 60 থেকে 64। তাহলে এখানে আমি ছোট্ট করে লিখে দেবো ভাইয়া 30তম পদ হইবে কি, যে 60 থেকে 64। ওকে, ক্লিয়ার? এতটুকু তোমার একটু বের করতে হবে, কষ্ট করে পারা যাবে না। এইটাকে বলা হয় মধ্যক শ্রেণী। এটাকে তুমি 30তম পদ না লেখা তুমি লিখতে পারো এইভাবে যে ভাইয়া এটাকে বলা হয় মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী আমরা কি পাইলাম, যে 60 থেকে 64। এখন তুমি মধ্যক বের করবা, এখন তুমি কি করবা, মধ্যক বের করবা। আমরা জানি মধ্যক বের করার সূত্রটা হচ্ছে কি, দেখো যে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM, আমরা কিন্তু এটা জানি। এখন আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে L এর মানটা বের করতে হবে, অবশ্যই আমাদের n এর মানটা বের করতে হবে, FC এর মান জানা লাগবে, এরপর H এর মান জানা লাগবে, এরপর হচ্ছে কিন্তু ভাইয়া FM এর মান জানা লাগবে। এখন তুমি এগুলো কিভাবে বের করবা, একেবারে দেখো শর্টকাটে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এই যে L এর মানটা মনে রাখবা, এইখানে যে মধ্যক শ্রেণী যে তুমি পাইছো 60, 60 আর 64, 60 থেকে 64 এর ভিতরে ছোট কে, 60 না, অবশ্যই 60। তাহলে এই 60 যে ছোট সেটা হইবে কিন্তু ভাইয়া এল এর মান। ওকে, এল এর মান আমরা কি পাইলাম ভাইয়া, 60 পেলাম। এন এর মানটা কি হবে, দেখো ভাইয়া এন এর মান কিন্তু তুমি পাইছো কিন্তু এখানে 60। তাহলে এই জায়গাতে কিন্তু এই যে দেখো এন এর মানটাও কি হবে, এন এর মানটাও কিন্তু ভাইয়া 60 হবে। এরপরে আসি কিন্তু ভাইয়া এফসি, এই এফসির মানটা কি হবে, দেখো ভাইয়া খেয়াল করো। সো এইখানে এফসির যে মানটা মনে রাখবা, তুমি জানি মধ্যক শ্রেণী কোন ঘরে পাইছো, খেয়াল করো, একটু খেয়াল করতে হবে। মধ্যক শ্রেণী কিন্তু ভাইয়া এই যে 42 ঘরে কিন্তু পাইছো, এই ঘরে পাইছো না, এই ঘরে পাইছো। এখন তুমি কিন্তু এফসি বের করবা, তাহলে এফসি হবে এই যে ঘরটা, এখানে যে ক্রমযোজিত গণসংখ্যা যে 42 ঘরে যে তুমি মধ্যক শ্রেণীটা পাইছো, 42 এর আগের যে সংখ্যাটা, এর আগের যে সংখ্যাটা এই যে 22, এই 22 হইবে কিন্তু ভাইয়া এফসির মান, একটু মাথায় রাখো, ঠিক আছে? এই 22 হবে কি ভাইয়া এফসির মান। তাহলে এফসির মান হয়েছে কি, আমরা পাইলাম 22। এইবার হয়েছে কিন্তু ভাইয়া এইচ এর মান কি, এইচটা কি, শ্রেণী ব্যবধান, অর্থাৎ এই 45 থেকে 49 ব্যবধান কত আমি কিন্তু দেখাইছি। 45 থেকে গোনা শুরু করবা, 45, 46, 47, 48, 49, 5 না, তাহলে আমরা কিন্তু পাইলাম এই এইচ এর মানটা কিন্তু ভাইয়া কি হবে, 5 হবে। এরপর হচ্ছে কিন্তু এফএম, ভাইয়া এফএম এর মানটা কি হবে, মনে রাখবা তুমি যেই ঘরে মধ্যক শ্রেণীটা পাইছো এইখানে যে গণসংখ্যাটা আছে, দেখো এই যে গণসংখ্যা কত আছে, 20 না, এই 20 হবে কিন্তু ভাইয়া তোমার এফএম এর মান। ওকে, সবাই বুঝতে পেরেছো? এতটুকু ক্লিয়ার? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে কিন্তু ভাইয়া মান বসানো, মান বসাও। তাহলে এখানে এল এর মান কিন্তু 60 পাইছি, 60 বসাও, প্লাস এন এর মানটা কিন্তু আমরা 60 পাইছি, 60 দাও, ভাগ 2 দিলাম, মাইনাস এফসির মানটা কিন্তু আমরা 22 পাইছি, 22 দাও, ব্র্যাকেট দাও, হ্যাঁ, ইন্টু এইচ এর মান কিন্তু আমরা 5 পাইছি, ডিভাইডেড বাই এফএম এর মানটা কিন্তু আমরা 20 পেয়েছি। এখন তুমি ক্যালকুলেটর দ্বারা হিসাব করো, তাহলে 60 যোগ 2 দ্বারা তুমি যদি 60 এর ভাগ করো কত আসে, 30 না, তাহলে 30, তারপর মাইনাস হচ্ছে 22, ইন্টু হচ্ছে কিন্তু 5/30।
20। এরপর দেখো সমান সমান 60 যোগ, এখানে যদি তুমি বিয়োগ করো 30 থেকে 22 গেলে 8 থাকে, ইন্টু 5 বাই হয়েছে কিন্তু তোমার হচ্ছে কিন্তু 20। এখন 60 যোগ এইখানে 5-এর সাথে 8 গুণ করে দাও, 40 আসে, ডিভাইডেড বাই কিন্তু 20 ইজ ইকুয়াল টু 60 যোগ, এখন এই যে 40 আছে না, 40কে তুমি কি করবা 20 দ্বারা ভাগ করবা, তাহলে 2 আসে, এই 2 দিয়ে দেবা, তাহলে এখানে আমরা পাইলাম কত ভাইয়া, আমরা কিন্তু ভাইয়া 62 পাইছি। ওকে, ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু এই 62। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে ক্লাস ব্যাক করে দেখে আসবা। এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া তুমি কিভাবে মধ্যক নির্ণয় করবা সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে। এরপরে আসি ভাইয়া পরবর্তী কোশ্চেন। পরের কোশ্চেন কি ভাইয়া, দেখো তাহলে আমাদের কিন্তু 1 নাম্বার শেষ, তাহলে এই নিয়মে আসলে পারবা না, পারা যাবে না। এরপরে দেখো ভাইয়া 2 নাম্বারে, দেখো 2 নাম্বারে হচ্ছে কি সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গড়টা বের করার আগে আমরা আগে 3 নাম্বারটা করব। 3 নাম্বার কি বলছে ভাইয়া, প্রচুরক বের করতে বলেছে। কি বের করতে বলেছে ভাইয়া, তোমাকে কিন্তু প্রচুরক বের করতে বলেছে। এখন দেখো এই যে প্রচুরক যে তুমি বের করবা, এই প্রচুরক বের করার কিন্তু একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে কি, আমি একটু ছোট্ট করে দেখাচ্ছি, আমি অন্য আর একটা পেজ নিচ্ছি। এখন আমাদের টার্গেট হচ্ছে কি ভাইয়া, আমাদের প্রচুরক বের করতে হবে কোন সারণী থেকে, এই সারণী থেকে। হ্যাঁ, সো এখন তুমি যদি প্রচুরক বের করতে চাও অবশ্যই তোমার একটা সূত্র জানতে হবে। ভাইয়া কি সূত্র, দেখো একটু খেয়াল করো, যে প্রচুরক আমি একটু লিখতেছি, সমান সমান হচ্ছে কি এল প্লাস f1 বাই f1 প্লাস f2, তারপর হচ্ছে ইন্টু হয়েছে এইচ। অর্থাৎ যখন এইরকম শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, তখন প্রচুরক যদি তুমি বের করতে চাও তখন কিন্তু ভাইয়া তোমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে তোমার এই সূত্রটা, এই প্রচুর আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি জানো, তুমি এইমাত্র জানলা যে মধ্যক যদি তুমি বাইর করতে চাও তাহলে অবশ্যই তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। কিন্তু মনে রাখবা এই প্রচুরকের ক্ষেত্রে কিচ্ছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না। এখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আছে না, এ দিয়েই তুমি প্রচুরক বের করতে পারবা। ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখবা, মধ্যক যদি তুমি বের করতে চাও যে সিস্টেমই বাইর করো না কেন, তোমার কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। কিন্তু যদি তুমি প্রচুরক বের করতে চাও তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, উদ্দীপকের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা থাকলেই হইবে। ওকে, তাহলে দেখো এইখানে আমাদের এখন এই সূত্রটা তো আমরা বসাইলাম। আমরা যদি এখান থেকে প্রচুরক বের করতে চাই, আমাদের এল এর মান জানা লাগবে, f1 এর মান জানা লাগবে, তারপর f2 এর মান জানা লাগবে, আর হইছে এইচ এর মান জানা লাগবে, রাইট? তাহলে এইখানে আগে তোমার খুঁজতে হবে, যেমন এর আগে আমি তোমাদেরকে কি বের করে দেখাইছি, মধ্যক শ্রেণী কিন্তু আমরা বের করছি, তাই না? ওই যে 30তম পদ, হ্যাঁ মধ্যক শ্রেণী কিন্তু আমরা বের করেছি। ঠিক সেম ভাবে এইখানে তোমার শুরুতে প্রচুরক শ্রেণী বের করতে হবে এখান থেকে। তাহলে প্রচুরক শ্রেণী তুমি কিভাবে বের করবা, একেবারে শর্টকাটে দেখো, এইখানে গণসংখ্যা সবচেয়ে বেশি, গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায় দেখো তো, এইখানে কিন্তু 20 কিন্তু সবচেয়ে বেশি সংখ্যা, তাই না? তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি এই ঘরে কিন্তু হইবে 60 থেকে 64, এইটাই হইছে কিন্তু প্রচুরক। এইটা হইবে কি ভাইয়া, এইটা হইবে কিন্তু প্রচুরক শ্রেণী, ঠিক আছে। তাহলে গণসংখ্যা বেশি যেখানে আছে ওই ঘরেই হইবে কিন্তু ভাইয়া প্রচুরক শ্রেণী, এটা একটু মাথায় রাখো। তাহলে এই সূত্রটা বসানোর আগে তোমার একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা এইখানে লিখতে হবে যে ভাইয়া প্রচুরক শ্রেণী, এটা একটু লিখতে হবে। তাহলে প্রচুরক শ্রেণী কি হবে, আমরা পাইলাম 60 থেকে 64, তাহলে 60 থেকে 64। ওকে, তাহলে এখন বলো তো, তাহলে এল এর মানটা কি হবে, আমি কিন্তু বলেছি এল এর মানটা কিন্তু হবে এই যে যেই শ্রেণীটা পাবো এইখানে যে মানে হচ্ছে যে ছোট সংখ্যাটা 60 আছে না, এই 60 হবে কিন্তু তোমার এল এর মান। এরপর আসি কিন্তু ভাইয়া এই যে f1, সো এই f1 এর মানটা কি হবে, f1 এর মানটা মনে রাখবা, তুমি কিন্তু গণসংখ্যা সবচেয়ে বেশি যেখানে আছে সেই ঘরে কিন্তু প্রচুরক শ্রেণীটা ধরেছ। এই যে 20 আছে না, এটা কিন্তু গণসংখ্যা, এই আগের যে গণসংখ্যা আছে 10, এই আগেরটার সাথে এটা তোমার বিয়োগ করতে হবে, তুমি যদি বিয়োগ করো তাহলে তুমি পাবা f1 এর মান। এরপরে আরেকটা হচ্ছে f2, তুমি এই যে পরের যে গণসংখ্যা সেটা থেকে এইটা যদি বিয়োগ করো তাহলে তুমি পাবা f2 এর মান। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো ভাইয়া কি করতে হবে, এই যে গণসংখ্যা যে বেশি যেটা আছে তার থেকে আগেরটা বিয়োগ করলে পাবা f1 এর মান, আর তার থেকে যদি পরেরটা তুমি বিয়োগ করো তাহলে তুমি পাবা f2 এর মান। তাহলে আমি কিন্তু ছোট্ট করে লিখতে পারি, তুমি যদি ভাইয়া 20 থেকে 10 বিয়োগ করো তাহলে তুমি f1 এর মানটা পাবা, বিয়োগ করলে 10 আসে, f2 পাবা। তুমি যদি ভাইয়া 20 থেকে 12 বিয়োগ করো তাহলে কিন্তু ভাইয়া তুমি f2 এর কিন্তু মানটা পাবা, পাইছো। আর হইছে এইচ এর মান, এইচ তো ব্যবধান 45 থেকে 49 ব্যবধান কিন্তু আমরা জানি 5, এই শেষ। এখন তুমি মান বসাও, তোমার কিন্তু রেজাল্ট চলে আসবে। এল এর মানটা আমরা পাইলাম 60 প্লাস f1 এর মান পাইলাম আমরা 10 ডিভাইডেড বাই আবার f1 এর মান 10 প্লাস f2 এর মান কিন্তু আমরা পাইছি 8 ইনটু এইচ এর মান কিন্তু আমরা পাইছি 5 পাইছি। ওকে, তাহলে দেখো 60 প্লাস উপরে 10 নিচে যোগ করলে কিন্তু ভাইয়া 18 আসে, ইনটু হচ্ছে কিন্তু ভাইয়া 5। এখন দেখো 60 যোগ 5 এর সাথে 10 গুণ অবস্থায় আছে, গুণ করে দেবা 50 ডিভাইড বাই হয়েছে কিন্তু 18, তাহলে 60 যোগ এখন এই যে 50 যে বের হয়েছে এই 50 কে ভাইয়া তুমি
18 দ্বারা কি করবা ভাগ করবা। দেখো এখানে 2.77 অনেক কিছু আসতেছে, 2.78 লিখলেই চলবে। এবার তুমি এটাকে যোগ করবা 60 দ্বারা, তাহলে যোগ করলে দেখবা 62.78 বা 77 এভাবে লিখে দিতে পারো। এই হয়েছে কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? তাহলে প্রশ্ন কিভাবে বের করে পারা যাবে? পারা যাবে ভাইয়া, একেবারে সহজ না, একেবারে সহজ। সো মধ্যকের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, তোমার n/2 মানে n এর যে মানটা আসে ওইটা তোমার 2 দ্বারা ভাগ করতে হয়। কিন্তু প্রচুরকের ক্ষেত্রে তোমার দেখতে হবে যে ভাইয়া যে এইখানে যে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়, সেই গড়ই হইবে কিন্তু প্রচুরক শ্রেণী। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এই গেল হচ্ছে কিন্তু আমাদের দুইটা ম্যাথ। এরপরে আসে কিন্তু ভাইয়া আমরা কি করব এখন, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। একেবারে সহজ, ঠিক আছে? এখন আসি, দেখো আমি কিন্তু শুরু থেকে এই জিনিসটা বলে আসতেছি তোমাদেরকে যে ভাইয়া যদি তুমি মধ্যক নির্ণয় করতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ক্রমচালিত গণসংখ্যা লাগবে। প্রচুরক নির্ণয় করার জন্য ভাই কিচ্ছু লাগবে না, কিন্তু গড় নির্ণয় করার জন্য টোটাল 5টা বিষয় লাগবে। কয়টা বিষয় লাগবে ভাইয়া? 5টা বিষয় লাগবে, মাথায় রাখো 5টা। এখানে 5টার ভিতরে 2টা দেওয়াই আছে অলরেডি, যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এই দুইজন তো লাগবে, এই 2টা কিন্তু দেওয়াই আছে। বাকি থাকে ভাইয়া 3টা। ওই 3টা যদি তুমি জানতে পারো বা বের করতে পারো তুমি কিন্তু গড় নির্ণয় করতে পারবা। ওকে, এবং বিগত বছরে তুমি যদি ভাইয়া সৃজনশীলের দিকে তাকাও যে এইরকম কোশ্চেনই কিন্তু আসে, এইরকম কোশ্চেনই কিন্তু ভাইয়া আসে। এবং আমি একটা টার্গেট নিয়েছি যে তোমাদের গণিতের ফুল সব কিছু কিন্তু কভার করে দিব। তারই লক্ষ্যে আজকে কিন্তু একেবারে পরিসংখ্যান চ্যাপ্টারটা তোমাদের জন্য নিয়ে আসলাম। এর আগে কিন্তু অন্যান্য অধ্যায়গুলোর উপর আমি কিন্তু ক্লাস দিয়েছি, সো তোমরা চাইলে দেখে নিতে পারো আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমি থেকেই তোমরা কিন্তু দেখতে পারবা। আচ্ছা, তাহলে এখন আমরা কি বের করব ভাইয়া? এখন আমরা এই যে দেখো সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এখন গড় নির্ণয় করব। আমি বলেছি যদি আমরা গড় নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাদের 5টা বিষয় লাগবে। যে এই 5টা বিষয়ের থেকে তোমার 2টা বিষয় উদ্দীপকে দেওয়াই থাকবে। দেখো এই যে শ্রেণীব্যাপ্তি আমি লিখেছি, এই যে শ্রেণীব্যাপ্তি আমি যে এখানে লিখেছি, তারপরে এই যে গণসংখ্যা লিখেছি, এই 2টা কিন্তু এখানে দেওয়াই আছে, তাই না? বাকি থাকে হচ্ছে কিন্তু ভাইয়া 3টা বিষয়, কি? মধ্যমান, তারপর হচ্ছে ধাপ বিচ্যুতি আর FI/UI। এখন দেখো একেবারে শর্টকাটে আমি তোমাদেরকে বোঝাই দেবো, শর্টকাটে। তার আগে আমি একটু গণসংখ্যাটা লিখে নিই। দেখো ভাইয়া গণসংখ্যা এখানে কি আছে? 4 আছে, একটু আমি ছোট্ট করে লিখে নিই। 4 আছে, 8 আছে, তারপর হচ্ছে কিন্তু 10 আছে, 20 আছে, তারপর 12 আছে, এরপর হচ্ছে কিন্তু ভাইয়া 6 আছে। ওকে, এখন এইখানে একটু তোমার খেয়াল করতে হবে ভাইয়া। তোমার কি খেয়াল করতে হবে? দেখো এই জায়গাতে এইখানে এই গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে আর মধ্যমানকে কি দ্বারা প্রকাশ করে এটা একটু জানতে হবে। মনে রাখবা গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করে, একটু ব্র্যাকেট দিয়ে লেখা দাও FI। তোমরা একটু ভিডিওটা পজ করে লাগলে তোমার হচ্ছে এই মানে হচ্ছে কিন্তু ঘর ঘর একটু এঁকে নিতে পারো, ঠিক আছে? ভিডিওটা একটু অফ করে তারপরে কিন্তু ঘর ঘর এঁকে নাও। আমার সাথে যদি প্র্যাকটিস করো আমি আশা করি তোমাদের সব কিছু কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে গণসংখ্যাকে কিন্তু মনে রাখবা FI দ্বারা প্রকাশ করে। এইখানে যে FI আর ইন্টু UI যে দিলাম, এই FI হয়েছে কিন্তু গণসংখ্যা, মাথায় রেখো। এই FI হয়েছে কিন্তু ভাইয়া গণসংখ্যা, আর এই মধ্যমানকে কিন্তু ভাইয়া XI দ্বারা প্রকাশ করে। আর ধাপ বিচ্যুতি যেটা, এটাকে কিন্তু ভাইয়া UI দ্বারা প্রকাশ করে। তার মানে আমরা যে ফাইনালি FI আর UI লিখছি, এই FI হয়েছে কিন্তু গণসংখ্যা আর UI হয়েছে কিন্তু ধাপ বিচ্যুতি। তাহলে তুমি বলতে পারো ভাইয়া FI এর সাথে আপনি UI গুণ করলেন, তাহলে মধ্যমান দোষ করলো কি? ও কোন কাজে আমি এখানে ব্যবহার করব? আচ্ছা, আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে কেন আমি মধ্যমান এখানে লিখলাম, ঠিক আছে? শুরুতে আমরা গণসংখ্যা, তারপর শ্রেণীব্যাপ্তি এগুলো আমরা লিখেছি, এখন আমরা মধ্যমান বের করব। আমি আশা করি মধ্যমান বের করা তোমরা সবাই জানো। কিভাবে ভাইয়া? এই 2টা তুমি যোগ কইরা তারপর 2 দ্বারা ভাগ করবা, রাইট? এভাবেই কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু ভাইয়া মধ্যমানটা বের করি। তাহলে সবাই বের করো। তাহলে তুমি 45-এর সাথে যোগ করবা 49, তারপর ভাগ দিবা কিন্তু ভাইয়া 2 দ্বারা। তাহলে কত আসে এখানে? অর্থাৎ এখানে কিন্তু 47 আসতেছে। পরেরটা কি আসবে ভাইয়া? তুমি পরেরটা দেখো, 50-এর সাথে তুমি যোগ করবা 54, তারপর ভাগ দিবা কিন্তু ভাইয়া 2 দ্বারা। তাহলে এখানে কিন্তু 52 আসতেছে। হ্যাঁ, তাহলে পরেরটা কি আসবে ভাইয়া? 57 আসবে, রাইট? পরেরটা একটু দেখতে পারো, আমি একটু দেখি যে 55-এর সাথে যদি আমি 59 যোগ করি, ভাগ দিই যদি 2 দ্বারা, হ্যাঁ 57। পরেরটা কি হবে? 62। পরেরটা কি আসবে ভাইয়া? পরেরটা কিন্তু আসবে কিন্তু ভাইয়া 67। পরেরটা কি আসবে? 72। সো আমি কিন্তু মধ্যমান বের করলাম। কি করবা? এই 2টাকে যোগ কইরা ভাগ দেবা হচ্ছে কিন্তু তুমি 2 দ্বারা, তাহলে কিন্তু মধ্যমানটা চলে আসবে। এখন আসি ভাইয়া ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি কিভাবে বের করে? অনেকের ভিতরে কিন্তু এই কনফিউশনটা থেকে যায় যে ভাইয়া ধাপ বিচ্যুতি কিন্তু যখনই বের করতে যাই তখনই কিন্তু আমরা সমস্যায় পড়ি। একেবারে মাথায় সেট করে নাও। এর আগে আমি কি দেখাইছি? প্রচুরক দেখাইছি না? প্রচুরক নির্ণয় করার জন্য আমি কি বলেছি? কি লাগে ভাইয়া? কিচ্ছু লাগে না। সুর অর্থাৎ শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা থাকলেই হয়েছে, আর কিচ্ছু লাগবে না। ঠিক সেম ভাবে তুমি যদি ধাপ বিচ্যুতি বের করতে চাও, এইখানে তোমার দেখতে হবে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়। গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়? দেখো গণসংখ্যা কিন্তু সবচেয়ে বেশি আছে এই যে 20 আছে না, এইখানে। তাহলে এখন এই যে গণসংখ্যা যে ভাইয়া 20 আছে সবচেয়ে বেশি, এই বরাবর তোমার ধাপ বিচ্যুতি 0 লিখতে হবে।
ওকে, এখন অনেকে কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝতে পারে না, অনেকে কিন্তু ধরতে পারে না, অনেকে কিন্তু এই ধাপ বিচ্যুতি নিয়ে কিন্তু কনফিউশনের ভিতরে আছে যে ভাইয়া ধাপ বিচ্যুতি আমি কি বসাবো। দেখো অনেক সময় দেখবা অনেক অঙ্কে কিন্তু এরকম গণসংখ্যা অর্থাৎ এখানে 20 আছে আবার এখানেও আবার 20 আছে, হ্যাঁ ধরো এরকম সেম থাকে, তখন কি করবা, সর্বোচ্চ গণসংখ্যা ধরো 20 আছে কিন্তু এই জায়গাতেও 20 আছে এখানেও 20 আছে, তখন তুমি কি করবা, তখন কিন্তু তোমার এই যে দেখো উপরেরটা অর্থাৎ যেটা তোমার মাঝ বরাবর থাকে ওই লেভেলের ওইটাকে তোমার 0 ধরে নিতে হবে, ঠিক আছে। এরপরে কি করবা ভাইয়া, এরপর কিন্তু মনে রাখবা যে নিচেরটা হবে কিন্তু প্লাস, উপরেরটা হবে কিন্তু মাইনাস, অর্থাৎ 1 2 3 4 এভাবে কিন্তু তোমার যেতে হবে। দেখো উপরেরটা কি হবে -1 -2 -3, আবার নিচেরটা কি হবে ভাইয়া +1 +1 +2। ওকে, সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর কোনো সমস্যা থাকবে তাহলে কিভাবে তোমরা ধাপ বিচ্যুতি বের করবা এই জিনিসটা মনে রাখবা যে ভাইয়া গণসংখ্যা সবচেয়ে বেশি যেখানে আছে ওই বরাবর তোমার কিন্তু 0 বসাতে হবে, উপরেরটা কিন্তু মাইনাস আর নিচটা হবে কিন্তু ভাইয়া প্লাস। ওকে, এরপরে আসে কিন্তু ফাইনালি আমাদের কি কাজ করতে হবে ভাইয়া, এফআই এবং ইউআইটা গুণ করে দিতে হবে। দেখো এইখানে একটু কথা আছে যে ভাইয়া এই জায়গাতে যে তুমি মধ্যমান যে আমরা লিখছিলাম, কোশ্চেন কিন্তু থেকেই যায় যে ভাইয়া মধ্যমান আমরা কেন লিখছি, আমরা তো মধ্যমানের কোনো কাজ করি নাই। এই জায়গাতে তুমি যে এই জায়গাতে যে গণসংখ্যা যে ধরছো যে সবচেয়ে বেশি 20 এই বরাবর যে 0 ধরছো, এখন এইখানে এই লেভেলে যে মধ্যমান 62 আছে, এই যে 62 এই 62কে তোমার এ ধরতে হবে ভাইয়া, ছোট্ট করে এ দিতে হবে, এ তোমার লিখতে হবে, কারণ গড় যখন তুমি গড়ের সূত্র যখন বসাবা তখন শুরুতে কিন্তু এ আছে, এই জন্য এই এ হবে এই বরাবর এখানে এই মধ্যমানটাকে এ ধরে নিতে হবে। ওকে, এই জন্য আমরা কিন্তু মধ্যমান লিখেছি, নাহলে কিন্তু আমরা মধ্যমান লিখতাম না, শুধুমাত্র এই এ এর মানের জন্য। এখন আসি গুণ করো, তাহলে এখন তুমি কি করো ভাইয়া, এফআই এর সাথে ইউআই, এফআই তুমি পাইছো 4, আবার তোমার হচ্ছে ইউআই পাইছো -3, তাহলে এখানে মাইনাস এই মাইনাসটা আগে দাও, 3 4 হয়েছে কত ভাইয়া 12, আবার এখানে আছে কত 8, 8 এর সাথে তুমি 2 গুণ করবা, 8 2 হচ্ছে কিন্তু ভাইয়া 16, কিন্তু এখানে মাইনাস আছে তোমার মাইনাস দিতে হবে। তারপরে কি ভাইয়া দেখো এরপর এখানে আছে 10 আর এখানে আছে 1, 10 আক্ষে 10 কিন্তু মাইনাস দিতে হবে। এবার 20 এর সাথে তোমার 0 গুণ করতে হবে, আমরা জানি 0 সাথে হাজার হাজার কোটি কোটি সংখ্যা গুণ করলে আলটিমেটলি রেজাল্ট আসে 0, তাহলে এখানে 0 আসবে। এবার 12 সাথে 1 তুমি গুণ করবা, তাহলে 12 1 12, তারপর 6 এর সাথে তুমি 2 গুণ করবা, 6 2 12। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এই হয়েছে কিন্তু ভাইয়া এফআই ইউআই। এখন তোমার একটা লাস্টে কাজ করতে হবে ভাইয়া, কি কাজ করবা, এই জায়গাতে তুমি যে এফআই আর ইউআই যে পাইলা, এই এফআই আর ইউআই এখন প্রত্যেকটারে তোমার যোগ করতে হবে। যোগের ক্ষেত্রে যেহেতু সবগুলোর তুমি যোগ করবা, এটাকে বলা হয় সামিশন। এই যে দেখো ডাব্লু আছে না, দেখো একটু খেয়াল করো, এই যে ডাব্লু আছে না, ডাব্লুটাকে এভাবে না লেখা তুমি যদি এইভাবে একটু ঘুরে লেখো তাহলে এটাকে বলা হয় সামিশন। সামিশন দ্বারা কি বোঝায়, সবগুলোরে যোগ করছো এইটা বোঝায়, যোগ বোঝায়, ঠিক আছে। তাহলে এখন তুমি যোগ করবা, কিভাবে যোগ করবা, এখন তোমার যোগ করার সিস্টেম হচ্ছে ক্যালকুলেটর হাতে নাও সবাই, নেওয়ার পর এখানে -12 আছে, আগে তুমি আগে এই মাইনাস উঠাবা, তারপর 12 দিবা, দিছো, তারপর আছে -16, আবার -16, তারপর আছে কিন্তু -10, এই -10, জিরোর কোনো ভ্যালু নাই। এবার 12-র আগে কিচ্ছু নাই, মনে মনে প্লাস ধরতে হবে যে না এখানে কি আছে, প্লাস আছে, তারপর প্লাস এই 12 দিছো, তারপর আবার পরে আছে 12, তার মানে +12। তাহলে এখন তুমি যদি হিসাব করে দেখো ভাইয়া, এখানে সামিশন এফআই ইউআই এখানে একটু লিখতে হবে, সামিশন এফআই ইউআই, কারণ এফআই ইউআই তুমি গুণ করছো ইজ ইকুয়াল টু, এখানে রেজাল্ট আসতেছে -14 ভাইয়া, তোমার -14 কিন্তু এখানে লিখতে হবে। ক্লিয়ার? সো এই ব্যাপারটা বুঝতে পেরেছো, যোগ করা ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসি আমরা কি বের করব ভাইয়া, এখন আমরা কিন্তু গড়টা বের করব। তার আগে আমরা গণসংখ্যা একটু যোগ করে দিই। এই যে দেখো গণসংখ্যাকে আমরা জানি n দ্বারা প্রকাশ করে, তুমি যদি ভাইয়া এখানে যোগ করো, একটু যোগ করো তো সবাই, কত আসে এখানে, 4 এর সাথে যোগ করবা 8, তারপর হচ্ছে 10, দেন হচ্ছে 20, তারপর হচ্ছে কিন্তু 12, তারপর হচ্ছে কিন্তু 6, তাহলে এখানে 60 আসতেছে, কত আসতেছে ভাইয়া 60। এখন আমি কি করব, এখন আমি কিন্তু ভাইয়া গড়ের সূত্রটা বসাবো। এখন আমাদের কিন্তু গড়ের যে সূত্রটা আছে সেটা বসাইতে হবে। মনে রাখবা যে ভাইয়া গড়কে কিন্তু তোমার এইভাবে x লেখা উপরে একটা দাগ দেয়, এটা হচ্ছে কিন্তু x বার বলে, কি বলে x বার, এটা হচ্ছে কিন্তু গড়ের চিহ্ন। তাহলে x বার ইজ ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে কি যে a প্লাস সামিশন এফআই ইউআই ডিভাইডেড বাই তোমার হচ্ছে n ইন্টু এস। এই সূত্রটা একটু কষ্ট করে তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন তুমি যদি এই সূত্রটা দ্বারা গড় বের করতে চাও তাহলে অবশ্যই তোমার এর মান জানা লাগবে, সামিশন এফআই ইউ এর মান জানা লাগবে, এন এর মান জানতে হবে, এইচ এর মান জানতে হবে, রাইট। তাহলে দেখো এখানে এ এর মানটা কিন্তু তুমি জানো, ওই যে মধ্যমান লিখছিলা, এইগার এখানে এ আছে কত ভাইয়া 62, তাহলে এই 62 এখানে বসায় দাও, প্লাস সামিশন এফআই ইউ এর মান কিন্তু ভাইয়া তুমি জানো, কারণ আমি কিন্তু এইমাত্র বের করেছি, দেখো কত আসছে -14, এই -14 ডিভাইডেড বাই এন, এন এর মান কত ভাইয়া 60 ইন্টু এইচ এর মান তুমি তো ব্যবধান জানো, 5 করে ব্যবধান। ওকে, এখন তুমি একটু কি করবা ভাইয়া, হিসাব করবা। তাহলে হিসাব করো,
দেখো আমি অন্য একটা পেজ নিচ্ছি, এখানে 62 62, তারপর হয়েছে কি এই যে দেখো প্লাস যে মাইনাস যে মাইনাস। এখন তুমি কি করবা, এই যে 5 দ্বারা 14 তুমি গুণ করবা, একটু ক্যালকুলেটারের সাহায্যে গুণ করো, তাহলে 14 গুণ হয়েছে 5, কত আসতেছে 70। তাহলে এখানে কি হবে 70 ডিভাইডেড বাই 60, এই 60। তাহলে এখানে 62 মাইনাস এইখানে তুমি 70কে কি করবা 60 দ্বারা ভাগ করবা, তাহলে 70 ভাগ হয়েছে কিন্তু ভাইয়া 60। তাহলে দেখো 1.167 আসতেছে, 1.166, অনেকগুলো 16, তুমি যদি এখানে 1.167 লিখে দিবা। এখন তুমি কি করবা ভাইয়া, এটা বিয়োগ করে দিবা, অর্থাৎ 62 মাইনাস 1.167, তাহলে এখানে 60 কত আসতেছে 60.833 রেজাল্ট আসতেছে। আমরা কিন্তু অলরেডি গড়টা বের করে ফেলেছি। ওকে, তাহলে পারা যাবে যে গড় নির্ণয় কিভাবে করা হয়, একেবারে সিম্পল একটা ব্যাপার। যে গড় যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমার 5টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে, কয়টা বিষয় লাগবে ভাইয়া, তোমার কিন্তু 5টা বিষয় কিন্তু জানতে হবে। এবং এই 5টা বিষয়ের ভিতরে তোমার শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা যা কিন্তু উদ্দীপকে দেওয়া থাকবে, বাড়তি লাগবে হচ্ছে কিন্তু 3টা, মধ্যমান, ধাপ বিচ্যুতি আর FI ইন্টু UI। এখন তুমি কিভাবে করবা, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো এইখানে আমি যে তোমাদেরকে 3টা কোশ্চেন সলভ করে দিলাম, এই 3টা প্রশ্ন হচ্ছে কিন্তু তুমি বিগত বছরে যদি সৃজনশীলগুলোর দিকে তাকাও, প্রতিটা সৃজনশীলে কিন্তু এই নিয়মে কোশ্চেন আছে, একটু দেখো। সো আমি যে নিয়মগুলো তোমাদেরকে শিখাই দিচ্ছি, এই নিয়মটা সবসময় ফলো করবা, এই নিয়মে সবসময় আগাবা। এখন তুমি কিন্তু বিগত বছরের সবগুলো সৃজনশীল তুমি কিন্তু পারবা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের ক্ষেত্রে সেটা হচ্ছে কিন্তু ভাইয়া লেখচিত্রের কিন্তু ম্যাথ আমাদের এখনো আছে। লেখচিত্র, অর্থাৎ লেখচিত্রের ভিতরে কিন্তু 3 ধরনের লেখচিত্র আছে, আয়তলেখ আছে, তারপর হচ্ছে গণসংখ্যা বহুভুজ, আর হচ্ছে কিন্তু ভাইয়া অজীব রেখা। এখন এই 3টা গ্রাফ, যেহেতু আজকের ক্লাসটা অনেক বড় হয়েছে, আমি চাচ্ছিলাম আজকের এই ক্লাসে ফুললি তোমাদের পরিসংখ্যানের সবকিছু কভার করে দিব, বাট যেহেতু বড় হয়েছে অনেকটা, সো আমি পরবর্তী ক্লাসে, এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য ওই যে 3 ধরনের যে গ্রাফ আছে, ওই 3 ধরনের গ্রাফের উপর আমি ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, সো আজকের ক্লাসটা আমি এখানেই রাখতেছি। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাথেই থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। ইনশাআল্লাহ তোমাদের জন্য নেক্সটে আরও ক্লাস নিয়ে আসতেছি এবং গণিতের কিন্তু প্রতিটা অধ্যায়ের উপর আমি কিন্তু অলরেডি ক্লাস দিয়েছি। তোমরা চাইলে আমার যদি চ্যানেল রিফাত একাডেমি থেকে একটু ঘুরে আসতে পারো, তাহলে কিন্তু দেখতে পারবে MCQ-গুলা টাইপ ভিত্তিক। এই অধ্যায়ের উপর কিন্তু আমি অলরেডি MCQ ক্লাস দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।